নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস চলে এলাম প্রবীর প্লাসের আরও একটা নতুন এপিসোড নিয়ে। পাকিস্তান তার সীমান্ত রক্ষা করতে ব্যর্থ, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল এবং ব্রহ্মস মিসাইল তছনছ করে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারবেসগুলো। তার মধ্যে অন্যতম এয়ারবেস হচ্ছে গিয়ে রাওয়ালপিন্ডির এবার এয়ারবেস একসময় আমেরিকা ব্যবহার করেছিল আফগানিস্তানকে কবজা করতে গিয়ে বা আফগানিস্তানে আক্রমণ চালাতে গিয়ে, এরকম কথিত আছে। যদিও পাকিস্তান বা আমেরিকা কেউ এটা স্বীকার করেনি, কিন্তু আজকের দুনিয়ায় কোনো কিছু গোপন তো আর করে রাখা যায় না, তাই এই খবরটা বাইরে বেরিয়েই এসেছে। এই রাওয়ালপিন্ডি এয়ারবেসে এবার আক্রমণ চালালো ভারতবর্ষ তার ব্রাহ্মস মিসাইল দিয়ে, এবং পাকিস্তানের তরফে বলাও হয়েছে যে হ্যাঁ, এই ব্রাহ্মস মিসাইল দিয়ে রাওয়ালপিন্ডির যে এয়ারবেস তাতে আক্রমণ চালানো হয়েছে, তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, দুটো ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে পাকিস্তানে নিউক্লিয়ার বম যেখানে মানে মজুত রাখা বা যেখানে রাখা হয় সেটা রাওয়ালপিন্ডির খুব কাছে, মানে এয়ারবেসের খুব কাছে, এবং পাকিস্তানে এই নিউক্লিয়ার বম ফাটার যে রিয়াকশন রেডিয়েশন সেটা কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে। পাকিস্তানে 2-3 বার ভূমিকম্প হয়ে গিয়েছে। এবার ভূমিকম্প কেন হয়েছে না হয়েছে সে কারণে আমরা যাচ্ছি না, সেটা প্রাকৃতিক কারণ হতে পারে, অথবা পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে রাখা পরমাণু অস্ত্রগুলো ফেটে গিয়েছে হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানকে আক্রমণ শানিয়েছিল আমেরিকা, এটা আমরা সবাই জানি, পাকিস্তানের মাটিকে ব্যবহার করে, যে কারণে আফগানিস্তানের প্রচুর রাগ পাকিস্তানের ওপর। যাকে সে কথা, কিন্তু পাকিস্তানের যে এয়ারবেস ব্যবহার করেছিল আমেরিকা, সেই রাওয়ালপিন্ডি এয়ারবেসে ত্রাণ পাঠাতে নাকি বেশ কয়েকটি বিমান এবং বড় বড় হেলিকপ্টার এসে নেমেছিল। এখন বলা হচ্ছে যে পাকিস্তানকে পরমাণু শক্তিধর করে তুলতে আমেরিকা ত্রাণের আড়ালে এই সৈন্যবাহিনী বা ইঞ্জিনিয়ার বা বৈজ্ঞানিক পাঠিয়ে এই কাজটা করেছিল, এরকম ধারণা। তো পাকিস্তান এই যে বর্তমান যে যুদ্ধ, আপাত শান্তি আমরা দেখতে পাচ্ছি, এই যুদ্ধে পাকিস্তান মানে তছনছ হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গা তছনছ হয়ে গিয়েছে, এমনকি করাচি বন্দর পর্যন্ত ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছে। পাকিস্তান ঘাবড়ে গিয়েছে। যতই আমাদের নরেন্দ্র মোদী সাহেব বলুন বা ডোনাল্ড ট্রাম্প বলুন যে বিজনেস বন্ধ হয়ে যাবে বা বিজনেস বন্ধ করে দেওয়া হবে, ব্যবসা বন্ধের জন্য এই যুদ্ধকে বিরতি দিতে হয়েছে বা যুদ্ধ মানে থামিয়ে দিতে হয়েছে, এটা আমরা বিশ্বাস করছি না। আমরা আগের দিনই বলেছিলাম যে আদানি ইলন মাস্কের ব্যবসা বাঁচাতে তৎপর, একদিকে ট্রাম্প একদিকে মোদি, সেটা যদি একটা কারণ হয়, আর একটা কারণ হচ্ছে এবং বড় কারণ হচ্ছে যে পাকিস্তানে থাকা যে নিউক্লিয়ার মিসাইলগুলো আছে রাওয়ালপিন্ডিতে, সেইগুলো ক্ষতিগ্রস্ত হওয়া বা ধ্বংস হওয়ার কারণে আমেরিকার ছলচাতুরি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে যে আমেরিকা বিভিন্ন দেশকে গোপনে পরমাণু প্রযুক্তি সরবরাহ করছে। সেটাও একটা কারণ হতে পারে যে পাকিস্তানের সাথে ভারতের এই যুদ্ধ বন্ধে বা যুদ্ধ বিরতিতে ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে আসা, এটা একটা অনেক বড় কারণ হতে পারে। এটা কোনো মিডিয়া দেখাচ্ছে না, কোনো মিডিয়া বলছে না, কিন্তু যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা বলে আমার এই কথাটা কিন্তু মনে হয়েছে। তারা বলছেন যে নিশ্চয়ই আমেরিকা রাওয়ালপিন্ডিতে রাখা পরমাণু অস্ত্র সম্ভারকে লুকোতে চায়, কারণ এই অস্ত্র সম্ভারের যদি বাইরে প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকা যে গোপনে পরমাণু অস্ত্র সাপ্লাই করে বিভিন্ন দেশকে, এটা প্রমাণিত হয়ে যাবে এবং ফলে আমেরিকা সারা পৃথিবীতে একঘরে হয়ে যাবে। এখান থেকে বাঁচাতেই ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ বিরতির উদ্যোগ। ব্যবসা এগুলো খুব গৌণ ব্যাপার, আমাদেরকে মূর্খ বানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। গতকাল রাত্রে তিনি যে বক্তব্য রেখেছেন তার উপরে প্রসূন গুপ্ত এনকে ডিজিটালে আজ সকালেই অনুষ্ঠান করেছেন। এগুলো আমাদের ছেলে ভুলোনো গপ্প, আমরা বুঝতে পারছি। যদিও ছেলে ভুলোনো গপ্প পুরোটা বলবো না, কারণ ইলন মাস্কের ব্যবসা এবং আদানির ব্যবসা বাঁচাতে হলে মোদি এবং ট্রাম্পকে এই জায়গায় আসতেই হবে। কিন্তু পাকিস্তান
পাকিস্তান তো এমনিতেই যুদ্ধে বিধ্বস্ত, বিভিন্ন জায়গা, অন্তত 9টা জায়গায় অফিসারি আক্রমণ হয়েছে বলা হচ্ছে, আরও কত কি হয়েছে আমরা জানি না, পুরো খবর আসছে না, পাকিস্তানও স্বীকার করবে না। কিন্তু পাকিস্তান যে এই যুদ্ধে একদম পর্যুদস্ত, এটা নিয়ে বলবার কিছু নেই। ভারত হয়তো যুদ্ধবিরতি করেছে, কিন্তু ভারতের কাছে যেসব অস্ত্র শস্ত্র আছে বা যে ধরনের মিসাইল আছে, যেটা ভারতীয় টেকনোলজিতে তৈরি, তাতে কিন্তু ইতিমধ্যে সারা বিশ্ব হতবাক হয়ে গিয়েছে। আকাশ মিসাইলের যে কার্যক্ষমতা এবং ব্রাহ্মসের যে কার্যক্ষমতা, সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হয়ে গেল। এমনিতেই ব্রাহ্মস কিন্তু পৃথিবীর অনেক দেশে বিক্রি হচ্ছে, ভারতবর্ষ বিক্রি করছে। এবার আকাশ মিসাইলও কিন্তু একইভাবে তার দর বাড়িয়ে ফেলেছে এই যুদ্ধের ফলে। ফলে এই যে সমরাস্ত্র বিক্রির বা যুদ্ধের অস্ত্র বিক্রির যে একচেটিয়া কারবার, চীন, পাকিস্তান, মার্জনা করবেন, চীন, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, জার্মানি, এদের ব্যবসায় ঘা পড়তে চলেছে। তাই তড়িঘড়ি চাপ দিয়ে যুদ্ধটাকে বন্ধ করা হলো। ভারতের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রের সন্ধান আজও পর্যন্ত পৃথিবীর কেউ পায়নি, কিন্তু সেই অস্ত্রের সফল প্রয়োগ পাকিস্তানেই হয়েছে। সেটা 2012 সালে। সেই অস্ত্রটার নাম কালি। সেটা নিয়ে এনকে ডিজিটালে আমরা নিশ্চয়ই একটা অনুষ্ঠান করব 2-1 দিনের মধ্যে। সেই কালি অস্ত্র এমন এক অস্ত্র যা কোনো শব্দ করে না, যার কোনো অস্তিত্ব টের পাওয়া যায় না, অথচ নিঃশব্দে একটা গোটা পাহাড়কে উড়িয়ে দিতে পারে। সে কথা বলবো একদিন না হয়। কিন্তু পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে পর্যুদস্ত হওয়ার পর, ক্ষতিগ্রস্ত হওয়ার পর, তারা কি পশ্চিমবঙ্গকে টার্গেট করবে? কেন বলছি কথা? কারণ কথা বলছি কারণ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস, তিনি চীনে গিয়ে আমাদের চিকেন নেক সম্বন্ধে বলেছেন, মার্জনা করবেন, তিনি নর্থ ইস্ট সম্বন্ধে বলেছেন, 7 সিস্টার্স নিয়ে বলেছেন। 7 সিস্টার্সকে ভারত থেকে নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশের ওপর নির্ভরশীলতা বাড়ানোর কথা বলেছেন। পাকিস্তানের বিভিন্ন উপদেষ্টা, মার্জনা করবেন, বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টা, তারা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকটাকে কেটে দেওয়ার কথা বলছেন, ভারত আক্রমণের কথা বলছেন। কেন এই দুঃসাহস? বাংলাদেশ কি জানে না ভারতবর্ষের যা সৈন্য আছে, শুধু সেনাবাহিনীতে যত লোক আছে, তত অর্ধেক জনসংখ্যা হয়ে যাবে বাংলাদেশের। আমাদের 3 বাহিনী নিয়ে যা সংখ্যা, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক হয়ে যাবে। এমনিতেই 3 দিক থেকে ঘেরা ভারতবর্ষ। তারপরে আমাদের যে যুদ্ধ জাহাজগুলো আছে, বলুন রণতরীগুলো যেগুলোকে আমরা বলি, সেই রণতরীর একটাই যদি বঙ্গোপসাগরে পাঠিয়ে রাখা হয় কলকাতার কাছাকাছি কোথাও, তাহলে বাংলাদেশ তো চারদিক থেকে চিটে চ্যাপ্টা হয়ে যাবে। এটা কি বাংলাদেশ জানে না? খুব ভালো করে জানে। ভারতের সাথে যুদ্ধে তাদের 10 মিনিটও যুদ্ধ করবার যে ক্ষমতা নেই, এটা তারা খুব ভালো করে জানে। তারপরেও এত গরম গরম উক্তি, গরম গরম ডায়লগ, কি কারণে? কারণ ইতিমধ্যে পাকিস্তানের সাথে বেশ ভাব ভালোবাসার সম্পর্ক হয়েছে বাংলাদেশের। যে পাকিস্তানের খানসেনারা এই বাংলাদেশি, বর্তমান প্রজন্মের বাংলাদেশি যারা আছেন, তাদের মা মাসিদের রেপ করেছে, ধর্ষণ করেছে, সেই মা মাসিদের ধর্ষণকারীদের সাথে হাত মিলিয়েছে এখন বাংলাদেশ। এবং তাতেই তারা ভাবছে তারা অনেক কিছু করে নেবে। চীনের একটা সাপোর্ট তো আছেই। চীন যতই চাক ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হবে না, কারণ ভারতের অস্ত্র ভাণ্ডার এবং চীনের যে অস্ত্র পাকিস্তান যুদ্ধে ব্যবহার হয়েছে, পাকিস্তান করেছে, তাতে চীন বুঝে গিয়েছে ভারতের অস্ত্র সম্ভারের কাছে চীনের অস্ত্রগুলো দাঁড়াতেই পারছে না। তুরস্ক থেকে আনা ড্রোন, যাদের ড্রোন নিয়ে বিশাল ঢক্কানিনাদ পেটানো হয়েছিল, সেই ড্রোনগুলো পাকিস্তান কোনো কাজে লাগাতে পারল না। এরকমভাবে পাকিস্তানে মজুদ থাকা সমস্ত বিদেশি অন্য দেশ থেকে আনা অস্ত্রগুলো একের পর এক ব্যর্থ হয়ে গেল। পাকিস্তানের নিজস্ব তো কোনো অস্ত্র ভাণ্ডার নেই, তারা নিজস্ব কোনো অস্ত্র তৈরি করতে পারেনি। তারা বিভিন্ন দেশ থেকে কিনে নিজেদের লেবেল লাগিয়ে নিজেদের নাম করে বিক্রি করছে। কিন্তু আকাশ এবং ব্রাহ্মস প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র পৃথিবীর কারুর থেকে কোনো অংশে কম নয়। তাই এইবার চোরাগোপ্তা আক্রমণ কি বাংলাদেশের মাধ্যমে পাকিস্তানের খানসেনারা পশ্চিমবঙ্গের ওপর করবে?
সব কিছু মিলিয়ে কিন্তু তাই মনে হচ্ছে। পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু এবার অ্যালার্ট থাকার দরকার, খুব সাবধানে থাকতে হবে। কারণ পশ্চিম দিকে পর্যদস্ত হওয়ার পর এবার পূর্ব দিকে চোরাগোপ্তা আক্রমণ করে বা সন্ত্রাসবাদ ঢুকিয়ে তারা কিন্তু এইরকম গণ্ডগোল সৃষ্টি করতে পারে, যার প্রমাণ আমরা শামশেরগঞ্জ সুতিতে দেখলাম। আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে লোক এসে ভারতবর্ষে অশান্তি করে ফের বাংলাদেশে ফিরে গেল। আমরা দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গা হলো। এইরকমভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা, যেটা কাশ্মীরে তারা করেছিল, সাম্প্রদায়িক দাঙ্গা হয়তো তারা করেনি, তারা কিন্তু মানে একচেটিয়াভাবে কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছে, একচেটিয়াভাবে ভারত বিরোধী জিগির তুলেছে। এইভাবেই বারবার করে বাংলাদেশ থেকে যদি লোক ঢুকতে থাকে, উগ্রপন্থীরা পশ্চিমবাংলায় ঢুকে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে, দাঙ্গার বাতাবরণ সৃষ্টি করে, পশ্চিমবাংলা উপদ্রুত হয়ে পড়ে, এবং যেটা আমরা বাঙালিরা কোনোভাবেই চাই না। তাই আমরা দাবি করছি যে পূর্ব ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে 2200 কিলোমিটার বর্ডার আছে, সেই বর্ডারকে নিশ্ছিদ্র করতে হবে। এবং শুধু তাই না, নিশ্ছিদ্র না, এমনভাবে করতে হবে যে বাংলাদেশ থেকে যে ট্রাকগুলো আসে ব্যবসার জন্য, যদিও সে ব্যবসা এখন অনেক কমে গেছে, সেই ট্রাকগুলোর গতিবিধির ওপর নজর রাখতে হবে। কারণ আন্ডার রেটে ট্রাক বিক্রি হচ্ছে, ট্রাকের পণ্য বিক্রি হচ্ছে। এটা কি? এটা হচ্ছে, ধরুন বাংলাদেশ থেকে একটা 10 লক্ষ টাকার প্রোডাক্ট এলো, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখানো হলো 2 লক্ষ টাকার প্রোডাক্ট এসছে। এখানকার ব্যবসায়ীরা 2 লক্ষ টাকা বাংলাদেশের ব্যবসায়ীকে দিয়ে দিল, আর 8 লক্ষ টাকা বাংলাদেশ থেকে আসা যারা উগ্রপন্থী তাদের হাতে পশ্চিমবাংলায় দিয়ে দিল। ফলে কি হলো? এখানকার উগ্রপন্থীরা আর্থিকভাবে সমৃদ্ধ হলো। বাংলার পাশেই বিহার, বিহারের মুঙ্গেরে বেআইনি অস্ত্র তৈরির একদম মানে কুটির শিল্প তৈরি হয়ে গিয়েছে। নেপাল থেকে অস্ত্র আসছে। এই যে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র পশ্চিমবাংলায় ঢোকানোর যে একটা সহজ রাস্তা আছে, সেই রাস্তাগুলোকে কাট করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এবং যদি বাঙালি এ বিষয়ে এক্ষুনি সতর্ক না হয়, তাহলে কিন্তু বাঙালির কপালে ঘোর দুঃখ আছে। কারণ এইভাবেই বাংলাদেশ থেকে ওই শামশেরগঞ্জ সুতির মতন করে বাংলাদেশ থেকে লোক ঢুকবে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাবে, এবং তারপর তারা চলে যাবে, আর আমরা হিন্দু মুসলিম করে নিজেদের মধ্যে মারামারি করে মরব। তাই হিন্দু এবং মুসলিম প্রত্যেককে সতর্ক থাকতে হবে, এবং বিশেষ করে বর্ডার লাগোয়া যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলোর উপরে বিশেষ নজর রাখা উচিত। বাংলাদেশ থেকে এখানে জলসা করতে আসছেন বিভিন্ন পীর সাহেবেরা, তারা এখানে এদেশে এসে এদেশের বিরুদ্ধেই নানা হুমকি দিচ্ছেন, এবং মানে মুসলমানদের মন জয় করার জন্য তারা ইসলামের দোহাই দিচ্ছেন। কিন্তু পশ্চিমবাংলার মুসলমানরা তো বাংলাদেশের মুসলমানদের মতন মূর্খ না, তারা কিন্তু এটা ধরতে পেরেছে। তাই ইসলামিক জলসায় বাংলাদেশি পীর সাহেবদের বা পীরজাদাদের আগমন কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তারা বাংলাদেশি পীরজাদাদের পাত্তাই দিচ্ছেন, তারা ভরসা রাখছেন পশ্চিমবাংলার পীরজাদাদের উপর। এবার ঘটনা হচ্ছে যে বাংলাদেশ যদি পাকিস্তানকে এইভাবে সাহায্য করে, তাহলে ভারত কি চুপ করে বসে থাকবে? না, ভারতেরও চুপ করে বসে থাকার কথা নয়। কারণ একটাই জিনিস আপনাদেরকে বলি, যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বর্ডার পার করে যেভাবে ভারতীয় সেনারা আক্রমণ চালিয়ে বিধ্বস্ত করে দিয়েছে পাকিস্তানকে, বাংলাদেশকে করতে তার অর্ধেকের থেকেও বেশি কম সময় লাগে। এই বাংলাদেশেরও সতর্ক হওয়া প্রয়োজন, বাংলাদেশের নাগরিকেরও সতর্ক হওয়া প্রয়োজন যে ভারত বিরোধী কার্যকলাপে যদি পাকিস্তান থেকে আসা উগ্রপন্থীদের তারা মদত দেয়, পরিণতি তাদেরও ভয়ঙ্কর হবে। দেখুন, কোনো দেশই উগ্রপন্থাকে মদত দিয়ে বেশি দিন চলতে পারেনি, তারা শেষ হয়ে গিয়েছে নিজেরাই। আফগানিস্তানও শেষ হয়ে যেতে বসেছিল। যদি আফগানিস্তানে তালিবান সরকার, যে সরকার বর্তমানে আছে, তারা যদি উন্নয়নের লক্ষ্যে কাজ না করত, ভারতের সাথে হাত মিলিয়ে না চলতো, তাহলে কিন্তু পাকিস্তানও আজকে একটা ধ্বংসস্তূপে, আফগানিস্তানও একটা ধ্বংসস্তূপে পরিণত। এই পাকিস্তান একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে। করবে কারা? এই উগ্রপন্থীরাই। এই উগ্রপন্থীরাই কিন্তু পাকিস্তানকে ধ্বংস করে দেবে। যে উগ্রপন্থীদের লালন পালন করে পাকিস্তানি সেনারা, সেই উগ্রপন্থীরাই কিন্তু পাকিস্তানি সেনাদের দিকে বন্দুক তাক করবে। ইতিমধ্যে পাকিস্তান থেকে আলাদা হতে চেয়েছে বালুচিস্তান, এবং যে কোনো দিন যে কোনো সময় বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে।
পাকিস্তান এমনিতেই দুটুকরো হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান নিয়ে, এবার পাকিস্তান 3 টুকরো হয়ে তার শক্তি ক্ষমতা আরও কমবে। বালুচিস্তানে পাকিস্তানের পুরো খনিজ সম্পদ আছে, সেই খনিজ সম্পদ পাকিস্তানের হাত থেকে চলে যাবে। এইসব এতগুলো কারণ আছে। আন্তর্জাতিক বিষয় আমি খুব একটা বুঝি না, কিন্তু যতটুকু বুঝি বা বিভিন্ন বিশেষজ্ঞ যাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু প্রত্যেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে পাকিস্তান এবার আর ভারতের পশ্চিম সীমান্ত দিয়ে আক্রমণ বা উগ্রপন্থী পাঠাবে না। তারা এবার ব্যবহার করবে বাংলাদেশের মাটিকে, আমাদের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম এবং ত্রিপুরাকে টার্গেট করবে। তারা তারা এই অঞ্চলটাকে উপদ্রুত করতে চায়। এমনি নর্থ ইস্ট উপদ্রুত, কথায় কথায় সেখানে কিন্তু দাঙ্গা বেড়ে যায়। তাই নর্থ ইস্টকে যদি উপদ্রুত করে তোলা যায়, ভারত কিন্তু পাকিস্তান বর্ডারের দিকে খানিকটা ঢিলে ঢালা নজর দেবে, পাকিস্তানের ওপর সেভাবে নজর থাকবে না। তাই বাংলাদেশকে তারা ব্যবহার করতে চাইছে। যদি বাংলাদেশ তাদের মাটি উগ্রপন্থী কার্যকলাপে ব্যবহার করতে দেয়, বাংলাদেশের মানুষ তাদের বাড়িতে সেই তাদের পূর্বসূরিদেরকে, ধর্ষণকারী খানসেনাদেরকে আশ্রয় দেয়, তাদের বাড়ির মেয়ে বউদের সেই খানসেনাদের পাশে ঘুমোতে দেয়, তাহলে পাকিস্তানের মতোই অবস্থা হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশকে গুড়িয়ে দিতে ভারতের খুব বেশি সময় লাগবে না। আর বাংলাদেশ যদি গুড়িয়ে যায়, তাহলে অখণ্ড ভারতের যে স্বপ্ন ভারতবাসীরা দেখে, সেই স্বপ্ন পূরণ হওয়ার দিকে আরেক ধাপ এগিয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশ এই রকম কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেবে না যে পাকিস্তান থেকে আসা উগ্রপন্থীদের আশ্রয় দিয়ে ভারত বিরোধী কার্যকলাপের জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেবে। যদি এটা তারা করে, জেনে রাখবে বাংলাদেশের আয়ু অত্যন্ত সীমিত। মার্জনা করবেন বাংলাদেশের বন্ধুরা, কারণ আমি এই ধরনের কড়া কথা বাংলাদেশিদের সম্বন্ধে বলি না। বাংলাদেশিদের প্রতি আমাদের একটা আলাদা দুর্বলতা আছে। আমাদের ভাষা এক, আমাদের খাদ্য এক, আমাদের পরিধেয় এক, আমরা একে অপরকে ভাই মনে করি। কিন্তু এক ভাই যদি আমার শত্রুকে তার ঘরে আশ্রয় দেয়, আমি কি আত্মরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেব না? আলবৎ নেব, নিশ্চয়ই নেব। তাই ভাইদের কাছে অনুরোধ, আমার শত্রুকে আপনি আমার ভাই হয়ে আপনার ঘরে আশ্রয় দেবেন। এইটুকু বলে আজকের প্রবীর প্লাসের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল। সকলে ভালো থাকবেন।